নমস্কার, গল্প সন্ধানীর আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক প্রতিভা বসুর লেখা গল্প মাদমোয়াজেল গতিয়ে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল গল্প সন্ধানীকে আপনারা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প প্রতিভা বসুর মাদমোয়াজেল গতিয়ে। প্যারিসের কতিপয় আধুনিক যুবক কবি লেফট ব্যাংকের কোনো বিখ্যাত এক সাহিত্যিক মেজারের গরিব হোটেলে আমাদের জন্য একটা ভোজসভার আয়োজন করেছিল। হোটেলটির প্রায় উল্টো দিকেরই কোনাকুনি একটা দোতলা বাড়িতে একদা র্যাবো আর ভেরলেন বাস করতেন। সে কথা শুনে এবং সে বাড়ি দেখে আমরা রোমাঞ্চিত হলাম। মনে মনে ভাবছিলাম, এই নিচু দোতলার বারান্দায় দাঁড়িয়ে তো কতদিন ওরা এই রাস্তার এই হোটেলের ভিড় দেখেছেন। এই রাস্তা কতবার এদের পায়ের ধুলোয় ধূসরিত হয়েছে। ভাবতে ভাবতে হৃদয় আবেগে ভরে উঠছিল। পার্টিটা সেদিন জমেও ছিল খুব, এবং মাদমোয়াজেল গতিয়ের সঙ্গে সেখানেই আমার বন্ধুত্বের সূত্রপাত। তিনি প্যারিস শহরের একজন বিখ্যাত গায়িকা। তাঁর গলার গান সেই শহরের অনেকের হৃদয়েই বান ডাকায়। সেদিন তিনিও সেই হোটেলে তার বন্ধু বান্ধবদের ছোট্ট একটা দল নিয়ে খেতে এসে খুব হই হল্লা করছিলেন। এই দুটি দলেই সেদিন হোটেল কক্ষ প্রায় পূর্ণ ছিল, মুখর ছিল। এমন জোরে জোরে চেঁচিয়ে কথা বলছিল সবাই যে মনে হচ্ছিল বাংলাদেশের বিয়ে বাড়ি। সদ্য সদ্য ইংল্যান্ড থেকে প্যারিসে গিয়ে হাজির হয়েছি। ফিসফিস শুনতে শুনতে আর ফিসফিস করতে করতে ওষ্ঠাগত প্রাণে এই চেঁচামেচি প্রায় মধু ঢালল কানে। একসময় সেই কলরল ছাপিয়ে মাদমোয়াজেল গতির কিন্নর কণ্ঠ কেঁপে কেঁপে উচ্চগ্রামে উঠে স্থির হলো। চুপ হয়ে গেল সব। তারপরে বাহাবাদনীতে ঘরের দেওয়াল ফেটে যেতে লাগলো। তারপর তিনি আর একখানা গান গাইলেন। শেষ গানখানা গাওয়া হলো সমবেত স্বরে। বোঝা গেল শহরের জনপ্রিয় গান সেটি, সবাই জানে। আমাদের দলের যুবকেরাও তাতে গলা মেলালো। হোটেলের ঘরটা লম্বায় চওড়ায় 16x12 বেশি না। প্লিথ রাস্তার সঙ্গে মেশানো, আসবাবপত্র পুরনো এবং সেকেলে। জানলা দরজার মোটা পর্দা আধময়লা। টেবিলে চেক কাটা গোলাপি ঢাকনা। এখানে ওখানে ফুল আছে অনেক। সিলিংয়ের আলো ঝাপসা। দেয়াল ঘেঁষেই কাউন্টার। কাউন্টারে হাসি খুশি ম্যানেজার গিন্নি। পাশের দরজা দিয়ে রান্নাঘর দেখা যাচ্ছে। সুন্দরী যুবতী 4 জন পরিচারিকা নীল রঙের আঁটো পোশাকে অপ্সরীর মতো আসছে, যাচ্ছে, দিচ্ছে, হাসছে। আধো আধো ভাষায় কথা বলছে, চোখ টিপছে, গানের সঙ্গে মাথা নাড়ছে। আবহাওয়ায় ফুর্তির বন্যা। ফরাসিরা জাত বটে। একটা হোটেলে এসে খেতে বসে স্ত্রী পুরুষ মিলে এমন উদ্দাম উচ্ছ্বাস, টেবিল চাপড়ে এমন জোর গলায় নাচগান, বন্ধুত্ব আর অবিরল হাসি আমার মতো একজন বাঙালি মেয়ের কাছে তো বটেই, পৃথিবীর অন্য যে কোনো ভূখণ্ডেই বোধহয় অভাবনীয়। তাকিয়ে তাকে উপভোগ করছিলাম। হঠাৎ আমার পাশের সঙ্গীটিকে স্থানচ্যুত করে মাদমোয়াজেল এসে বসলেন। ভালো ভালো পানীয় বেশি বেশি খেয়ে খুব আনন্দের মেজাজে ছিলেন। চোখে মুখে হাসির ছটা ছড়িয়ে বললেন, হিন্দিয়া। আমি খুব খুশি হলাম। বললাম, পোশাক দেখেই ধরেছ নিশ্চয়। মাদমোয়াজেল গতিয়ে চোখ পিটপিট করলেন, নরম গলায় হাসলেন, পরম ফরাসি সুরে ইংরেজিতে বললেন, ইন্ডিয়া আমার স্বপ্ন, সেখানকার আমি সব জানি। আমি বললাম, তাই নাকি? এরপরে আলাপ আমাদের রাস্তা পেয়ে অনেক দূর পৌঁছালো। দুই দল এক হয়ে আরো জমে উঠল আড্ডা। রাত 12টা বাজলো সেখানে। মাদমোয়াজেল গতিয়ে প্রস্তাব করলেন, এবার অন্য একটা ক্যাফেতে গিয়ে কফি পান হোক, তারপর অন্য একটা ক্যাফেতে গিয়ে আইসক্রিম হবে। এক বাক্যে সবাই রাজি। হই হই করতে করতে বেরিয়ে পড়লো সবাই। মাদমোয়াজেল আমাকে বগল দাবা করে ঝড়ের মতো উড়িয়ে নিয়ে চললেন। ফরাসি মেয়েরা দেখতে হালকা, সেটা তাদের গড়নের গুণ, কিন্তু লম্বাই চওড়ায় সে তা বলে কম বড় নয়। আমার দেরা। তার বিদেশি পায়ের সঙ্গে আমার বাঙালি পা কোনোখানেই মিলছিল না।
তার ফ্রকের স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমার শাড়ি পাল্লা দিতে পারছিল না। তিনি হাঁটছিলেন, আমি দৌড়চ্ছিলাম। একসময় বললাম, আমাকে ছাড়ো, আমি তোমার সঙ্গে পারছি না। সে হেসে খুন। সেই রাত্রে কফি পান করতে 1:30 বেজেছিল, আইসক্রিম খেতে খেতে 3। একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার থেমে যাচ্ছিল। জুন মাসের মাঝামাঝি, বেশি ঠান্ডা ছিল না। আকাশে চাঁদ উঠেছিল। দুপাশ বাঁধানো সেন নদীতে তার ছায়া টলটল করছিল। সময়টা গ্রীষ্মকাল। প্যারিস শহর ফুলে পাতায় কুঞ্জবন হয়ে উঠেছে। লাল চেরিতে গেছে আকাশ ঠেকে। কাফেগুলো এত রাত্রিতেও গিসগিস করছিল লোকে। এখন আস্তে আস্তে জনবিরল হয়ে আসছে। এখানে ওখানে 2-4 জন প্রেমিক প্রেমিকা বিদায় বেলার গাঢ় আলিঙ্গন, চুম্বন ইত্যাদিতে নিমগ্ন। লাল নীল আলোর বন্যায় ফোয়ারাগুলো অদ্ভুত দেখাচ্ছে। সরু নদীর এপারে ওপারে অসংখ্য চত্বর, অসংখ্য মর্মর মূর্তি, অসংখ্য বই আর ছবির দোকান। পৃথিবীর অন্যান্য শহরের সঙ্গে এই শহরের চেহারা ও চরিত্রের তফাৎ অত্যন্ত স্পষ্ট। এর এমন একটি খোলামেলা মাঠ ভঙ্গির গড়ন যে রাস্তাকে রাস্তা মনে হয় না। মনে হয় সারা শহরটাই যেন একটা বাগান বাড়ি। হাঁটতে হাঁটতে সেতু পার হয়ে এপিঠে গ্লাসতলা কঙ্কর্দে এসে সমস্ত দলটা থামলাম। এই বিশাল গোল বাঁধানো চত্বরটি থেকে 12 দিকের 12টি রাস্তা চলে গেছে এদিক ওদিক। সাঁজেলি যে আলোতে ফুলেতে ফুলেতে নতুন পাতার কলরলে তত রাত্রেও সজীব। পৃথিবীর নন্দনকানন। এই নন্দনকাননই একদিন সারা পৃথিবীতে আলো ছড়িয়েছিল। আর ঠিক এই চত্বরেই একদিন ষোড়শীর অনিন্দ্য সুন্দরী পত্নী মারি আন্তনেতকে দেশের ক্ষুধিত উদ্যত জনগণ তার 7 মহলা রাজপ্রাসাদ থেকে টেনে বার করে এনে সকলের চোখের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। উৎকট উল্লাসে ছিন্ন ভিন্ন করেছিল সে অপরূপ রূপলাবণ্যে ভরা চাঁদের কণা দিয়ে গড়া ফুলের মতো পেলব দেহ সৌষ্ঠব। মনে হলো পায়ের নিচে যেন সেই রক্তের উষ্ণতা অনুভব করলাম। অদূরে জ্যোৎস্না ধোয়া বুড়বো প্রাসাদের চূড়োর দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে উঠল। দল ভাঙলো এইখানে। মাদমোয়াজেল জিজ্ঞাসা করলেন, কোন দিকে? বুলভার মালসের্ভ, হোটেল ফ্লারিডা। মাতলিন গির্জের কাছে? বুঝেছি, চলো পৌঁছে দিয়ে যায়। পৌঁছে দেবার জন্য অন্য 2 জন যুবকও ছিল, মাদমোয়াজেলের সঙ্গে এলেন। কথা রইল এরপরে আবার কোথাও এবং কখন দেখা হবে সেটা তিনি ফোন করে জেনে নেবেন। দিন 3 পরে এক সকালে ফোন করে তিনি নিজেই হাজির হলেন এসে। হাত ঝাঁকাঝাঁকি, চুমো খাওয়া খাই খুব হলো একচোট। বললেন, তোমাদের সঙ্গে খুব শুভক্ষণে দেখা হয়েছে, খুব মনে পড়েছে কদিন। দিনের আলোয় দেখলুম ভদ্রমহিলার বয়স খুব বেশি নয়, কিন্তু কোথায় যেন একটা বেদনার ছাপ পড়েছে। মুখখানা অত্যন্ত করুণ। বললেন, শোনো, কয়েক ঘন্টার জন্য একটা গাড়ি পাওয়া গেলে চলো একসঙ্গে কোথাও ঘুরে আসি। আমরা নিচে উঠলাম। নিশ্চয় নিশ্চয়, চলো না ভার্সাইটা ঘুরে আসি। কাল গিয়েছিলাম। ও, গিয়েছিলে? সেই সঙ্গে সার্থ ক্যাথিড্রালটাও দেখে এলুম। সার্থ ক্যাথিড্রাল? চোখ বুঝলেন তিনি। কার সঙ্গে গিয়েছিলে? আমাদের ফরাসি সরকার আমাদের সঙ্গে খুব আতিথেয়তা করছেন। রবিবার বাদে প্রায় রোজই একটা গাড়ি এবং সঙ্গী পাওয়া যাচ্ছে। তাহলে তো খুব ভালো, কিন্তু আজ রবিবার, আজ তোমরা আমার। আমি বললাম, এবং তুমি আমাদের। মাদমোয়াজেল বললেন, এবং আমরা পরস্পরের। চলো বেরিয়ে পড়া যাক, যেখানে হয় ঘুরবো। পাগলের মতো ঘুরেছিলাম সেদিন। সেদিনও দলটি আমাদের মন্দ ছিল না। গাড়ির নির্দিষ্ট সময় উতরে গেলে তাকে বিদায় দিলেন মাদমোয়াজেল গতিয়ে। সেদিনে বাড়ি ফিরতে রাত 3টে। জোর বৃষ্টি হয়েছিল সেদিন। সেদিনকার আড্ডাটা আরো জমাট হয়েছিল। ফেরবার পথে হাতে হাত ধরে মাদমোয়াজেল গান ধরলেন, খাদা বাদু বদবেতে চারিদিকে ছাতমেতে, অর্থাৎ খরবায়ু বয় বেঘে, চারিদিক ছাই মেঘে। এক বাঙালি বন্ধু নাকি শিখিয়েছিলেন অনেক আগে। উচ্চারণ শুনে হাসতে হাসতে মরি আর কি, কিন্তু সুরে কোথাও ভুল নেই।
আর গলা অতুলনীয়। রাত 3টের রাস্তায় আমিও সুর মিলালাম। পথচারীটা দাঁড়িয়ে গেল, আর সেই গানের সূত্র ধরেই বন্ধুত্ব আরো গাঢ় হয়ে উঠল। দুজন দুজনের শিক্ষাগুরু হলাম। দিন পাখির পালকের মতো হালকা হাওয়ায় ভাসতে লাগলো। মাদমোয়াজেল গতি একটা ছোট্ট ফ্ল্যাটে একলা থাকেন। গান গেয়ে ভালোই উপার্জন করেন, সংসারের কাজ করেন নিজের হাতে। অবশ্যই সে দেশের সব মেয়ে তাই করে, কিন্তু তিনি কর্মঠ, নিরলস। কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, বিয়ে করনি কেন? মাদমোয়াজেল হাসলেন। মাদাম হবো তেমন ভাগ্য বোধহয় আর হলো না এ জীবনে। কত লোকের হৃদয় ভেঙেছ, সত্য করে বলো। মাথায় টোকা দিলেন তিনি, কিন্তু সেদিন আমাদের গান জমল না। হঠাৎ বললেন, চলো তোমাকে একটা নাইট ক্লাবে নিয়ে যায়। স্ট্রিপটিজ দেখেছ? ভাবছি প্যারিস ছাড়বার আগে দেখবো একদিন। এমন অদ্ভুত ব্যাপার, না দেখে কি পারি? আজই চলো না, কুতূহলটা মিটে যাক। বেশ তো, চলো না। আমি তখন বুঝিনি মাদমোয়াজেল হঠাৎ কেন আমাকে স্ট্রিপটিজ দেখাতে চাইলেন। পরে বুঝলাম। ফেরার পথে তিনি জিজ্ঞাসা করলেন, কি মনে হলো? আমি তাকিয়ে থেকে বললাম, টাকার জন্য কি সব সম্ভব? মাদমোয়াজেল বললেন, সব। নইলে কোনো মেয়ে স্বেচ্ছায় তার দেহ থেকে এভাবে আবরণ উন্মোচন করতে পারে বলো? এদের মা বাপ আছে, বাড়িঘর বলে কিছু আছে, নাকি এরা বহুবল্লভা, আলাদা একটা জাত? মাদমোয়াজেলের চোখে করুণা ঝরে পড়ল। আসতে বললেন, বেশি রাত হয়নি, চলো কাফেতে গিয়ে বসি। এদের মধ্যে কোনো একটি মেয়েকে আমি চিনতাম, তার গল্প তোমাকে শোনাবো, তাহলেই বুঝবে এরা কি। কাফেতে বসে মাদমোয়াজেল ভেদর নিলেন, আমি কফি। তিনি গল্প বললেন। একটি তরুণীর বাপ মারা গেল, মা পঙ্গু হলেন, ভাই বোন 4টি। প্রতিবেশীরা মেয়েটিকে একটা উলের দোকানে কাজ জুটিয়ে দিল। সামান্য মাইনে, লাঞ্চটা ফ্রি। প্রচুর খাটুনি ছিল সেখানে। দোকানের পাড়াটা ভালো ছিল না। বিচিত্র স্বভাবের লোক আসতো, তার মধ্যে লোভী বুড়োরাই আসতো বেশি। তারা তাকে তাদের সঙ্গে ডেট করতে বলতো, পয়সার লোভ দেখাতো, মেয়েটির ঘেন্না করতো। এই করে করে যুবতী হলো সে। সংসারে সব মিলে মুখ তাকে নিয়ে 6টি। উপার্জন তার একলার। বলাই বাহুল্য, আধপেটাও চলতে চাইতো না। একদিন মরিয়া হয়ে দোকানে কাজটা সে ছেড়ে দিল। লেখাপড়া তো শেষ করার সুযোগ হয়নি যে তা ভাঙিয়ে খাবে। অন্য কাজ পাওয়া দায় হয়ে উঠল, আর সেই সঙ্গে এই চাকরি ছাড়ল বলে তার মা হৃদয়হীন হয়ে উঠলেন। এক উপায় ছিল চরিত্র ভাঙিয়ে খাওয়া, সেটা সে কিছুতেই পেরে উঠল না। শেষে খোঁজ পেয়ে এক চিত্রকারের কাছে তার ছবির মডেল হতে গেল। প্রথম প্রথম গায়ের জামা কাপড় ছেড়ে একজন চোখের সামনে দাঁড়াতে তার গ্লানির অবধি থাকতো না। শরীর শক্ত হয়ে যেত, দুটো হাত আড়াআড়ি হয়ে পড়ে থাকতে চাইতো বুকের উপর। ধমক খেত, কিন্তু উপার্জন হতো অনেক বেশি, তাই পেশাটা ছাড়তে পারতো না। শেষে নিজের মনের সঙ্গে একটা বোঝাপড়া করে নিল। ক্রমে অভ্যাস হয়ে গেল। শেষে যেন কিছুই নয়, এমনিভাবে সে চটপট জামা কাপড় ছেড়ে দাঁড়াতে পারত চিত্রকরের চোখের তলায়। এমনকি সেই চিত্রকর যখন খুব মনোযোগ দিয়ে তার শরীরের বিশেষ কোনো অঙ্গ আঁকতেন, দরকার হলে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন বা ছুঁতেন, তখনও তার কোনো বিকার হতো না। পারিশ্রমিকটাই ছিল লক্ষ্য। তার দেহ সুগঠিত ছিল, আস্তে আস্তে মডেল হিসেবে নাম হলো তার। একই সঙ্গে সে 2-3 জনের কাছেও কাজ করতে যেত। ইভের সরলতা নিয়ে দাঁড়িয়ে থাকতো, শুয়ে থাকতো, বসে থাকতো, যা তারা চাইতেন তাই করত। কিন্তু ব্যক্তির তারতম্য থাকতো সেখানে। লোভী চিত্রকরের সংখ্যাও কম ছিল না। এমনও কতদিন হয়েছে আচমকা রং তুলি পেন্সিল ফেলে উঠে গেছে কেউ। কেউ সব ভুলে হাঁ করে তাকিয়ে দেখেছে, কেউ ইঙ্গিত করেছে, কেউ আহ্বান করেছে। মেয়েটি নিস্তরঙ্গ। তার বাড়িতে তখন অসুখে বিসুখে ওষুধ গেছে, ভাই বোনের ছেঁড়া পোশাকের বদলে আস্ত পোশাক পরেছে।
নিজের দু একটা ভালো ফ্রক হয়েছে, খেয়ে পেট ভরেছে সকলের। এই করতে করতে একদিন এক চিত্রকরকে ভালো লেগে গেল। তার স্পর্শে তার যৌবন জাগ্রত হয়ে উঠল। পৃথিবীটাকে আর তত নিরস লাগলো না। গলার গান আপনিই উচ্ছিত হতে লাগলো। সেই চিত্রকরকে তার সমস্ত সত্তা দিয়ে ভালোবেসেছিল। বলেছিল, এসো আমরা বিয়ে করি। চিত্রকর হেসে উড়িয়ে দিল সে কথা। পরে টের পাওয়া গেল প্রেমিকার অভাব নেই তার। বিভিন্ন শরীরে বিচরণ করতে ভালোবাসে সে। এ ব্যাপারে মেয়েটি ভয়ানক আঘাত পেল। ব্যর্থ প্রেমের প্রথম আঘাত লাগলো খুব। মনের দুঃখে ছেড়ে দিল ওই লাইন। আবার প্রাসাচ্ছাদনের ভয়ঙ্কর তাগিদ, আবার ছেঁড়া নোংরা আর ক্ষুধা, আবার মায়ের অপরিসীম হৃদয়হীনতার বেদনা। ঘুরে ঘুরে শ্রান্ত হয়ে এক বন্ধুর সহায়তায় 2 মাসের মাথায় আবার একটা কাজ পেল সে। গাইতে পারত, মিষ্টি গলা ছিল। ছোট একটা নাইট ক্লাব চটুল গানের জন্য নিয়ে গেল তাকে। সেই ক্লাবে প্রথম রাত্রিটা গান হতো। 10টার পরে 12টা পর্যন্ত জ্যাজ বাজত। জ্যাজের তালে তালে একদল মেয়ে পিছন নাড়াত, একদল মদ পরিবেশন করতে করতে চোখ মারত, উচ্ছিত ইঙ্গিত করত। 12টার পরে স্ট্রিপটিজ চলতো সারা রাত। শুধু গান গেয়ে যা রোজগার হতো তাতে কেবলমাত্র খাওয়াটুকু সংস্থান হতো বটে, অন্য আর কিছু চলতো না। চিরদিন সংসার তার উপরই ঠেস দিয়ে চলেছে। সেটাই অভ্যেস হয়ে গিয়েছিল সকলের। সকলে স্বার্থপর হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি হয়েছিলেন তার মা। রোজগার কমে যাওয়ায় তার মেজাজ তিরিক্ষ হয়ে উঠল। শুয়ে শুয়ে তিনি তাকে গালিগালাজ করতে লাগলেন। অন্য ছেলে মেয়েদের সঙ্গে জোট হয়ে বিরুদ্ধ সমালোচনা করতে লাগলেন। তখন সে মায়ের যন্ত্রণা টিকতে না পেরে বেশি উপার্জনের জন্য গানের পরে জ্যাজের সঙ্গে কোমর ঢুলোবার কাজটাও নিয়ে নিল। একটু আয় বাড়ল, এবার একটু সচ্ছলতার মুখও দেখল। খুশি হলো ভাই বোনেরা। মার মেজাজ প্রশমিত হলো। তিনি মনে করতেন মেয়ে তাদের খাওয়াতে পড়াতে বাধ্য। কিন্তু মেয়ে কিভাবে কি করছে, নিজে কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন পথে উপার্জন করছে, এসবে তার কোনো মাথা ব্যথা ছিল না। আর সে কারণেই রোজগার বাড়ার সঙ্গে সঙ্গে তার চাহিদাও বেড়ে গেল। সংসারটা তিনিই চালাতেন, তাঁর আদেশে নির্দেশেই সব হতো। খরচ এমন বাড়িয়ে দিলেন যে আবার টানাটানি শুরু হলো। দারিদ্র দারিদ্র ঘেন্না করত মেয়েটির। নোংরা লাগলো। সে সইতে পারত না অভাবের যন্ত্রণা। বাড়ি ফিরে জানলার দরজার পর্দাগুলোর দিকে তাকাতো প্রথম, তারপর আসবাবপত্র, তারপর বিছানা বালিশ, ভাই বোনের পোশাক আশাক, সমস্তটা মিলিয়ে একটা জঘন্যতার ছবি। কিছু বলার উপায় নেই। মা অমনি চিলের মতো চেঁচিয়ে উঠবেন, বলবেন, যা আনছ তাতে এর বেশি হয় না। কিন্তু মেয়েটি জানতো সব। আর কিছু না হোক, সবাই মিলে খাটলে বাড়িঘর অন্তত পরিষ্কার রাখা যায়। শেষে মেয়েটির মনে সন্দেহ হলো মা লুকিয়ে টাকা জমাচ্ছেন। মেয়েটি যখন যে কাজে গেছে কোথাও ফাঁকি দেয়নি। তাছাড়া আগেই বলেছি তার ফিগার ভালো ছিল, 22 বছরের উদ্ধত যৌবন ছিল। যাদের সঙ্গে তার কোমর ঢুলিয়ে নাচার আকর্ষণে লোক জমত। ম্যানেজার প্রস্তাব করলেন বেশি রাত্রির কাজটা সে নিতে রাজি আছে কিনা। শুনে তার কান লাল হয়ে উঠল। কিন্তু লজ্জা কি? জামা কাপড় সরিয়ে শরীর তো অনেক দেখিয়েছে। পুরো 3 বছর মডেলের কাজ করেছে সে। তবু কি লজ্জা, কি লজ্জা, কি অসম্মান! স্ট্রিপটিজের কাণ্ড কারখানা তো সে দেখেছে। যখন স্টেজে আসে পোশাকের বস্তা হয়ে আসে, শরীরের এক চিটে মাংস কেউ দেখতে পায় না। তারপর ধীরে ধীরে দর্শকদের লুব্ধ করে কামনা বাসনা জর্জরিত করতে করতে একটি একটি করে উন্মোচিত করতে থাকে দেহ। দেহের বিশেষ বিশেষ অংশ দেখাতে গিয়ে কৃত্রিম লজ্জার অভিনয়টাই সবচেয়ে জঘন্য। বাড়ি গিয়ে মেয়েটি চুপ করে পড়ে রইল বিছানায়। ম্যানেজার বললেন, কে? রাজে? মেয়েটি সোজা বলল, না। কেন, কি দোষ? অভ্যেস করলেই হয়ে যাবে। তুমি মডেল হতে শরীর কি দেখেনি কেউ? বরং মডেলের অসুবিধা বেশি, ভয় থাকে। কোনো চিত্রকর কেমন হবে বলা যায় না। তারা ছবি আঁকার নামে তোমাকে লাঞ্ছনা করতে পারে, কেননা ওটা ব্যক্তিগত। এখানে তা পারবে না। সময় নাও, মাথা ঠিক করে ভাবো গিয়ে বাড়িতে।
এতে তোমার প্রচুর উপার্জন হবে, ভালো মতো খেয়ে পড়ে সুখে থাকবে, অমন সুন্দর গলা, গান শিখতে পারবে পয়সা খরচ করে। শুনেছি কিছু কিছু আঁকো, তাও শিখতে পারবে। প্রথমে তোমাকে বেশিক্ষণ কাজ করতে হবে না, একবার শুধু স্টেজে গিয়ে শরীরটা দেখাতে না দেখাতেই ছুটি করে দেব। মনে তোমার যদি কোনো কালি না থাকে তাহলেই হলো। রাতের গ্লানি তোমার কি আর দিনের বেলায় মনে থাকবে? কথাগুলো মনে ধরলো। সত্যি তো, এ তো আর তার জোচ্চুরি করছে না। যেসব লোভী পুরুষ ডেট করে পয়সা দিতে চায় এবং যেসব মেয়ে বোকা ঠকিয়ে ভালোবাসার ছলনায় সেটা আদায় করে, এ কি তার চেয়ে খারাপ? এর মধ্যে কোথায় মিথ্যে আছে, কোথায় হীনতা? কে তোমার আত্মাকে ছুঁতে পারবে? শরীর তো আবরণ মাত্র, কেউ যদি দূর থেকে দেখেই তার বিনিময়ে পয়সা দেয়, বাধা কি দিতে? এর মধ্যে লজ্জা আছে, সততার অভাব নেই। কিন্তু যুক্তি বুদ্ধি যতই দিক না, মন মেজাজ খুব খারাপ হয়ে রইল। ভাই বোনদের খুব বকলে তার উপর বসে খায় বলে। মা যখন প্রতিবাদ করলেন, মাকেও ছাড়ল না। মুখের কাছে প্রায় অভদ্রের মতো হাত নেড়ে নেড়ে বলল, তোমার তো টাকা হলেই হলো, মেয়ে যদি উলঙ্গ হয়ে নিচেও টাকা আনে তাতেও তোমার আপত্তি নেই। মাও সমান তালে চেঁচালেন, আহা হা হা হা, কি আমার সতী রে, তা যেন আর নাচে না। হঠাৎ ফিরে দাঁড়ালো মেয়েটি, তীব্র দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, এ আমি চললুম, বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল। যাতে নাচ ঘষে বলল, হ্যাঁ তাই নাচবো, তোমাদের জন্য নয়, নিজের জন্য, নিজের সুখী হবার জন্য। তোমরা এবার দেখো কত ধানে কত চাল, কুকুরে গলায় টিন মেরে ভিক্ষে নাও, আর বড়লিক দেখলে টুপি পাতো, আমি দেখতেও আসবো না। সেই ঝোঁকের মাথায় সে ম্যানেজারকে গিয়ে নিজের সম্মতি জানিয়ে এলো। প্রথম রাতটা মেয়েটি আগুনের উপর দিয়ে হেঁটেছিল। সারা শরীরটা যখন লেস আর লিনেনের স্তূপ ঢেকে স্টেজে গিয়ে দাঁড়ালো, করতালিতে ফেটে পড়ল সব। এটা তার যৌবনকে অভিবাদন। দর্শকদের পছন্দ হয়েছে তাকে। ম্যানেজার স্টেজ থেকে নেমে পাদপ্রদীপের সামনে এসে তাকালেন তার দিকে, চোখে চোখে উৎসাহিত করতে চেষ্টা করলেন। মেয়েটি তার নিচের বুকের স্পন্দন শুনতে পেল। আস্তে আস্তে আলো নিভে গেল, প্রেক্ষাগৃহের লোকগুলোকে তত স্পষ্ট দেখা গেল না, একটু যেন কমলো কাঁপুনি। এক পাক নেচে নিল সে। নাচতে নাচতে উপরকার আলগা কাপড় চোপড়গুলো খুলে ফেললো বটে, কিন্তু ভেতরেরটা খুললো না, কিছুতেই পারল না। তাইতেই দর্শকরা যথেষ্ট পুলকিত হলো। কিছু কিছু লোক চেঁচালো বটে, শুধু ম্যানেজার গ্রাহ্য করলেন না। তার অভিজ্ঞতা আছে, তিনি জানেন এসব প্রথম দিনেই হবার নয়। তিনি পুরো টাকার দ্বিগুণ দিলেন মেয়েটিকে। তিনি বুঝেছিলেন এ মেয়ে দিয়ে মামাতের অন্য নাইট ক্লাবগুলো একেবারে নিষ্প্রভ করে দিতে পারবেন তিনি। পরের দিন গেটের কাছে ব্যান্ড বাজিয়ে লোক ডাকবার ধুম পড়ে গেল। মেয়েটির অর্ধনগ্ন পুষ্টদেহের পোস্টারে পোস্টারে ছেয়ে গেল দেয়াল। জলের মতো কলকলিয়ে লোক ঢুকতে লাগলো। সেই রাত্রে মেয়েটি একটু কম নার্ভাস হলো। তারপর তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস করে যেন একেবারে শিশুর মতো নির্লজ্জ হয়ে গেল উলঙ্গ হতে। পুরো 6 বছর রাতের পর রাত এই কাজ করেছে সে, একেবারে কলের মতো করে গেছে। ম্যানেজারকে যত বড়লোক করেছে, নিজেও তার চেয়ে কম হয়নি। ভালো ফ্ল্যাট নিয়েছে, ভালো পোশাক পরেছে, ভালো খেয়েছে, সবচেয়ে ভালো গাইয়ের কাছে গান শিখেছে, কিন্তু ভক্তের ভিড় জমতে দেয়নি বাড়িতে। কাজ সাঙ্গ হলে সেই জীবন ঝেড়ে ফেলে দিয়ে ফিরে এসেছে ঘরে, স্নান করে 1 পট কফি নিয়ে বসে গান প্র্যাকটিস করেছে, নয়তো ছবি এঁকেছে, থেকেছে একেবারে একা নিঃসঙ্গ। কোনো এক রাতে যখন সে নাচতে নাচতে শেষ আবরণটুকু পর্যন্ত খুলে ফেলল, হঠাৎ সামনের আসন থেকে শব্দ করে বমি করে ফেলল একটা লোক। মেয়েটি চকিতে তাকালো সেদিকে। কালো কুচকুচে এক মাথা চুল, টানা টানা কালো চোখ, আর কালো রঙের এক যুবক মুখে রুমাল চাপা দিয়ে শিউরে শিউরে উঠছিল। বোঝা গেল ভীষণ ঘেন্না করছে তার। মেয়েটির বুকের মধ্যে যেন হাতুড়ি পিটল। সে অনুভব করলো এই ঘৃণার পাত্রী সে নিজেই। টাকার জন্য নিজেকে সে এই হতে দিয়েছে। ছুটে ভিতরে গিয়ে বেসমেন্টের বড় ড্রেসিং রুমে চলে গেল।
দেয়াল জোড়া সব আয়না, চারিদিকে নিজের নগ্ন দেহের প্রতিফলন দেখতে দেখতে তারও গা গুলিয়ে এলো। দ্রুত হাতে মুখ হাত ধুয়ে নিয়ে ফ্রক পরে সকলের অলক্ষ্যে বেরিয়ে এলো বাইরে। একটু আলো আঁধারি জায়গায় দাঁড়িয়ে থাকলো। যার জন্য দাঁড়িয়েছিল একটু বাদেই দেখা গেল তাকে। তার সঙ্গে অন্য একজন যুবক ছিল। বোঝা গেল সেই নিয়ে এসেছিল নাইট ক্লাব দেখাতে। কালো ছেলেটিকে অসুস্থ দেখাচ্ছিল। হতাশ গলায় বলল, এই এই দেখাতে তুমি নিয়ে এসছো আমাকে? এই দেখি তুমি আমাকে ফুর্তি দেবে, খারাপ মন ভালো করবে? কেন, আমি কি কুকুর? অন্য যুবকটি বলল, তুমি কুকুর বেড়াল কিছু নও, আস্ত একটা ইডিয়েট। ওখানে তুমি বমি করে ফেললে? ছি ছি, যাও হোস্টেলে গিয়ে পাদ্রী হয়ে ঘুমিয়ে থাকো। আমি টিকিট কেটেছি, নষ্ট হতে দেবো না। এই বলে সে আবার ঢুকে গেল ভিতরে। কালো ছেলেটি ধীরে ধীরে হাঁটতে লাগলো ফুটপাত ধরে ধরে। মেয়েটির মুখে নেটের আবরণ ছিল। সেও ভিড় মাছিয়ে উল্টো ফুটপাতের আলোয় তাকে নজর করে হাঁটতে লাগলো। ক্লাবগুলোর আওতা ছাড়িয়ে যখন নির্জন রাস্তায় নামলো ছেলেটি, সে গিয়ে কাছাকাছি হলো। বলল, একটা কথা। ছেলেটি অন্যমনস্ক ছিল, একটু চমকে গেল। বলল, বলুন। আপনার দেশ কোথায়? ভারতবর্ষ। আপনি কি ছাত্র? হ্যাঁ। কতদিন এসছেন? 6 মাস। এখানে কেন এসেছিলেন? দেখতে। স্ট্রিপটিজ? হ্যাঁ। ভালো লাগলো? ভালো না, দুঃখ হলো, ঘেন্না করলো। দুঃখ হলো? দুঃখ কেন? যে মেয়েটি নাচছিল সে বড় সুন্দর। তাতে দুঃখের কি আছে? সে কেন এই কাজ নিতে গেল? অন্য কাজ করলে কত মানুষকে সুখী করতে পারত। এও তো কত মানুষকে সুখী করছে। সুখী? এ দেখে মানুষের সুখ হয়? না হলে আসে কেন? বমি করতে আসে। বমিরও নেশা আছে। বলতে বলতে আবার সে মুখে রুমাল চাপা দিল। মেয়েটি বলল, ইন্ডিয়ানরা পিউরিটান, তাদের রক্ত ঠান্ডা, মন জেলিফিশের মতো। তর্ক না করে ছেলেটি বলল, হয়তো তাই। এখানে এসে আপনি কি কারো ভালোবাসায় পড়েছেন? না। এখানকার মেয়েদের ভালো লাগছে না আপনার? ও, তবে তা বলে ভালোবাসায় পড়তে হবে? ভালোবাসাকে এত সহজ? ভালোবাসার চেয়ে সহজ আর কি আছে জীবনে? সহজ বলেই কঠিন। এ তো আর রাস্তার লোককে ভালোবাসা নয়, প্রতিবেশীকে ভালোবাসা নয়, ভগবানের ইচ্ছার বন্ধনে জড়িত মা বাপ ভাই বোনকে ভালোবাসা নয়। এই এক ধরনের আত্মিক ভালোবাসা। এর অনেক চাহিদা। সেরকম কারোর সঙ্গে আমার দেখা হয়নি। একটা অনুরোধ করব? নিশ্চয়ই। একদিন আপনি আমার বাড়ি বেড়াতে আসবেন? এই আমার ঠিকানা। মেয়েটি ঠিকানায় লেখা একটা কার্ড ব্যাগ থেকে বার করলো। বলল, কোনো নির্দিষ্ট দিন আমি দিচ্ছি না, কোনো বাধ্যবাধকতা নেই। যদি ইচ্ছে হয় ফোন করবেন, আমি অপেক্ষা করব। বেশ তো। কার্ডটি হাতে নিল ছেলেটি। এরপর মেয়েটি বিদায় নিয়ে সোজা চলে গেল নিজের ফ্ল্যাটে। পরের দিন ম্যানেজারকে চিঠি পাঠালো, শরীর খুব অসুস্থ হয়, কাউকে কিছু না বলে চলে এসেছি। বর্তমানে কিছুকাল কাজ করতে পারবো বলে মনে হচ্ছে না। আমার প্রাপ্য টাকাটা যদি অনুগ্রহ করে পাঠিয়ে দেন বাধিত হব। হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন ম্যানেজার। সবে ক্লাবটা গজিয়ে উঠেছে, এর মধ্যেই নায়িকার অবসর গ্রহণ। টাকার প্রলোভন যতদূর সম্ভব দেখালেন তিনি। মেয়েটি রাজি হলো না। তার মুখে ওই এক কথা, আমার শরীর খারাপ। বলাই বাহুল্য, কাজ ছেড়ে দিয়ে কিছুকালের মধ্যেই আবার অসুবিধায় পড়ে গেল সে। কিন্তু এখন সে একা। কারো চোখ রাঙানি নেই, বিরক্তি নেই, অনেক মুখে চাহিদা নেই। তবুও অভাবের কষ্ট আর সইছিল না তার।
আবাল্য অভাবে থেকে থেকে অভাবকে সবকিছুর চেয়ে তার ভয়াবহ মনে হতো। ঘুরে ঘুরে গান শেখানো কাজ পেল দুটি, কিন্তু যার জন্য এই অপেক্ষা তার কিন্তু দেখা নেই। মেয়েটি মনে মনে ভেবে দেখল, সেই চিত্রকরের পরে এই ক্ষণিক দেখা যুবকটি আবার তার মনে রং ধরিয়েছে। তাকে ভাবতে তার ভালো লাগছে। তাকে ভেবে ভেবে সব দুঃখ ভুলে যাচ্ছে সে। প্রতিজ্ঞা করে করে কষ্ট পেতে লাগলো। মাস তিনেক কেটে যাবার পর যখন সে আশা ছেড়ে দিল, এক সন্ধ্যায় একটি ফোন এলো। হ্যালো, শুনুন, আমি একবার এই ঠিকানায় আসতে চাই। কি দরকার? কিছু না, কিন্তু এই ঠিকানায় একজন মহিলা আমাকে আসতে বলেছিলেন, আমি কথা দিয়েছিলাম। ও, আপনি আপনি নিশ্চয়ই নিশ্চয়ই। কখন, কবে কবে আসবেন? আপনি কি তিনি? আগে হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনিই বলুন কবে আপনার সুবিধা। এখন আসতে পারেন? পারি। তুমি আসুন। ফোন ছেড়ে মেয়েটি কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। হাত পা কাঁপতে লাগলো তার। সে বুঝলো ঘৃণা দিয়েই এই যুবকটি জয় করে নিয়েছে তাকে। তার বুক আনন্দে ফেটে যেতে লাগলো। ছেলেটি বোধহয় বাড়ির কাছাকাছি এসে কোথাও থেকে ফোন করেছিল। 3 মিনিটের মধ্যে এসে গেল, আর এসেই আলোর তলায় দাঁড়িয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার দিকে। আপনি? তার মুখ থেকে এই শব্দটি খসে পড়ল। মেয়েটি ম্লান হেসে বলল, আমি তো, আমার সঙ্গে আপনার পথে কথা হয়েছিল, কিন্তু হ্যাঁ, আমি সেই নাইট ক্লাবে নেচেছিলাম, কিন্তু কিন্তু আমিও মানুষ। হৃদয়, মন, সততা, ভদ্রতা, মমতা সব দিকতেই আমার আর 5 জন মানুষের মতোই আছে, আর সেটা দেখাতেই আমি আপনাকে ডেকেছি। বলতে বলতে মেয়েটির চোখে জল এসে গেল। ছেলেটি চুপ করে দাঁড়িয়ে থেকে বলল, আমি যাই। মেয়েটি নিঃশব্দে তাকে লিফট পর্যন্ত এগিয়ে দিল, আর মেয়েটির তার ছাদ থেকে লাফিয়ে পড়তে সে চলে যাবার পরে অদ্ভুত এক ইচ্ছা করলো বিষ খেয়ে মরতে, কিন্তু কিছুই করলো না, কিছুই খেলো না। চুপচাপ বসলো এসে ব্যালকনিতে, হাতের মাঝে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। দিন 3 পরে আবার ফোন করলো ছেলেটি, একবার আসবো? মেয়েটি চুপ করে থেকে বলল, কেন? ইচ্ছা করছে। ঘৃণা করছে না? না। আমি যে নাইট ক্লাবে নাচি তাকে আপনি ভুলে গেছেন? ভুলবো কেন? তবে সেটা আপনার চাকরি, আপনি নন। আমি আর আমার চাকরি কি আলাদা? ভেবেছিলাম আলাদা নয়, আপনাকে দেখে অন্যরকম মনে হচ্ছে, তাই দয়া করে বন্ধুত্ব করতে আসছেন। দয়া? না না, দয়া নয়। কি কি আমি জানি না। মেয়েটি বলল, আসুন। সেদিনের মতো আবার 3 মিনিটের মধ্যে এসে হাজির হলো। বসলো, কফি খেলো। যাবার সময় সেদিনের ব্যবহারের জন্য ক্ষমা চাইল। এরপরে মধ্যে মধ্যেই আসতে লাগলো সে। বেশিক্ষণ থাকতো না, যতটুকু আসতো চুপ করেই থাকতো বেশি। উঠে যাবার সময় তাকিয়ে থাকতো অনেকক্ষণ। একদিন বলল, আপনার কাজটা ভালো না। কেন? এতে মানুষের অকল্যাণ হয়। কোন মানুষের? যে নাচে তার, না দর্শকদের? দর্শকদের। তবে তারা আসে কেন? নরকের টানে। নরক? নরকটা সৃষ্টি না করলে কি হয়? অথবা অন্য যার খুশি করুক, আপনি না। উপার্জন না করলে খাবো কি? এই রাস্তা ছাড়া কি রাস্তা নেই? ঈশ্বরের দেওয়া এই শরীরটাই আমার একমাত্র যোগ্যতা। আগে আমি চিত্রকরের মডেল হতুম, তাতে বিপদ বেশি।
বরং এতেই আমি এক রকমের শান্তিতে আছি। অনেকগুলো লোভী চোখ আমাকে দেখে বটে, কিন্তু আমার মনে কোনো বেদনা দিতে পারে না। তারা জানে আমি তাদের নাগালের বাইরে। ও আচ্ছা। চুপ করলো ছেলেটি। একটু পরে বলল, আপনার ঘর সংসার করতে ইচ্ছে করে না? করলেই বা পাই কোথায়? বিয়ে করুন না। প্রেমিক জোটে অনেক, স্বামী জোটে না। আপনার আমাকে পছন্দ হয়? প্রশ্ন শুনে মেয়েটি হেসে ফেলল। পছন্দ কেন হবে না? যদি পছন্দই হয় তবে আমাকে বিয়ে করুন না। সে কি? আমি ভেবে দেখেছি যে আমি আপনাকে ভালোবাসি। আমি সারাক্ষণ আপনার কথা ভাবি। দেরিতে দেরিতে এলে কি হবে? আপনি ছাড়া আমার আর কিছু ভালো লাগে না। এরকম সহজ সরল ভালোবাসার স্বীকৃতি এবং বিয়ের আবেদন সেই যুবক ব্যতীত আর কে করতে পারত? মেয়েটি চুপ করে গেল। তখন ব্যস্ত হয়ে বলল, রাগ করলেন কি? দেখুন, আমি জানি আমি মানুষটা একটু খাপছাড়া, যা মনে হয় বলে ফেলি। আমি বরং আর আসবো না, সেই ভালো। মেয়েটি তখন মনে মনে ঈশ্বরকে স্মরণ করল। প্রভু, এ তোমার কি খেলা? সত্যি কি তুমি করুণাময়? ছেলেটিকে বলল, তুমি ভালো করে ভেবে দেখো, আমাকে দয়া করো না। এই নোংরা জীবন থেকে উদ্ধার করার মহৎ ব্রত নিও না। যদি সত্যি ভালোবেসে থাকো তাহলেই গ্রহণ করো। খুশিতে ঝকমকে হয়ে উঠল তার চোখ। শান্ত হয়ে বসে বলল, আমার বয়স 30, দেশে বিষয় সম্পত্তি আছে কিছু, মালিক আমি একাই। আমার মা বাবা কেউই নেই। লেখাপড়া ছাড়া আর কিছু করতে পারি না। এখানে সাহিত্য পড়তে এসেছি, আর আমার চেহারা তো তুমি দেখতে পাচ্ছ। এই আমি পাত্র। মনে ধরে? মেয়েটি হাঁটু ভেঙে পায়ের কাছে বসে দুহাতে মুখ ঢাকলো। আর সেই সুখের দিনে 2 বছর ধরে ত্যাগ করে আসা পঙ্গু মা আর অনাথ ভাই বোনদের মনে পড়ে গেল তার। প্যারিস থেকে 57 মাইল দূরে নিজেদের গ্রামে তখন বাস করছিল তারা। সামান্য জমি ছিল, ঘোড়ার লাঙল দিয়ে সেই জমি চষিয়ে তারা বার্লির ক্ষেত বানিয়ে জীবিকা নির্বাহ করছিল। একটা বোন বড় হয়ে উঠে ভীষণ বেগে প্রেম করে নিত্য নতুন সাজে সজ্জায় নিত্য নতুনের চোখ ধাঁধাচ্ছিল। সব খবরই রাখতো সে। দরকার মতো টাকা করেও যে কিছু কিছু না দিত তা নয়, কিন্তু দায়িত্ব ছিল না, সম্পর্কও ছিল না। বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর একদিন সেখানে গেল। যাবার আগে ঘুরে ঘুরে তার জীবনের এই আশ্চর্য সুখের খবরটা পরিচিত সকলকেই জানিয়ে গেল। বোধহয় সেইটাই তার ভুল হয়েছিল, কে জানে। মায়ের স্বনির্বন্ধ অনুরোধ এড়াতে না পেরে একটা রাত সে রইল তার সঙ্গে। অনেক সুখ দুঃখের কথা হলো। মা ক্ষমা চাইলেন তার কাছে, আশীর্বাদ করলেন, বলেছিলেন একবার যেন জামাইকে নিয়ে সে আবার আসে। ছেলেটির সঙ্গে একদিনের অদর্শনে কাতর হয়ে উঠেছিল মেয়েটি। শহরে ফিরে সে প্রথমে তার আস্তানায় গেল। ঘর বন্ধ থেকে জিজ্ঞাসাবাদ করে জানলো আগের দিন নাকি অনেক জিনিসপত্র কিনে বিকেল 6টা নাগাদ ফিরেছিল। তখনই কে একজন এসে তাকে ডেকে নিয়ে গেল। তারপর থেকে আজ দুপুর পর্যন্ত আর তাকে কেউ দেখেনি। সে কি কথা? মেয়েটি চিন্তিত হয়ে ফিরে এলো নিজের ফ্ল্যাটে। সেখানে অপেক্ষা করতে লাগলো। সন্ধে উত্তীর্ণ হয়ে গেল, তবু সে এলো না। টিকতে না পেরে মেয়েটি আবার এলো তার হোটেলে। শোনা গেল তখনও সে ফেরেনি। লবিতে বসে রইল সে। বসে বসেই রাত 10টা বেজে গেল। দৌড়ে আবার নিজের ফ্ল্যাট এলো, আবার দৌড়ে হোটেলে গেল। রাস্তায় রাস্তায় ঘুরল, কোথাও নেই। পরের দিন ভোর হতে না হতেই আবার এলো হোটেলে, আবার ফিরে গেল। তারপর যত জায়গায় সম্ভব বলে মনে হলো সব জায়গায় গিয়ে উপস্থিত হলো, কোথাও নেই। ততক্ষণে হোটেলের মধ্যেও খবরটা ছড়িয়ে পড়েছে। সবাই উদ্বিগ্ন হয়ে উঠেছে। খোঁজ নেওয়া হলো হাসপাতালে হাসপাতালে, কেউ কোনো সংবাদ দিতে পারল না। তারপর পুলিশের খবর গেল। পুলিশ এসে দরজা ভাঙলো। ঘর ভরা সব বিয়ের জিনিস ছড়ানো। একজন মেয়ের জন্য যা কেনা যায়, যত কেনা যায়, সারা প্যারিস শহর তছনছ করে সব কিনেছিল বোধহয়। শুধু মানুষটিই নেই।
নেই, কোথাও নেই। জলে, স্থলে, আকাশে, অন্তরিক্ষে ওই একটি কথাই প্রতিধ্বনিত হতে লাগলো সে, নেই, নেই, সে নেই। মেয়েটি প্রায় উন্মাদ হয়ে গেল। সরকারে আবেদন করলো, পুলিশের পিছনে সর্বস্ব ঢাললো, ছেলেটির দেশের ঠিকানায় টেলিগ্রাম করলো, সব নিষ্ফল হলো। ভাঙা হৃদয়ে শয্যা নিল সে। একান্ত মনে বলল, যদি জীবনে কখনো কোনো অন্যায় না করে থাকি, তবে এই শয্যায় যেন আমার শেষ শয্যা হয়। কিন্তু কি আশ্চর্য, তা হলো না। সে বেঁচে রইল, অত্যন্ত বেদনার সঙ্গে অনুভব করলো সে নেই। তবু তার খিদে পাচ্ছে, ঘুম পাচ্ছে, তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না। তবু সে দেখলো সে নিজেই যেন কখন শয্যা ছেড়ে উঠে খাবার খুঁজছে। আর তারপর তার শরীর মনের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে চূর্ণ করতে করতে কখন যেন 10টা বসন্ত পার হয়ে গেল, তবু সে ফিরল না। গল্প শেষ করে মাদমোয়াজেল গতিয়ে চোখ নিচু করলেন। তার রঙিন ফ্রকের হাঁটুতে গাছের পাতা থেকে শিশিরের ফোঁটার মতো বিন্দু বিন্দু জল ঝরে পড়তে লাগলো। হঠাৎ মুখ তুলে ভাঙা গলায় বলল, কিন্তু কিন্তু আমি জানি, আমি বিশ্বাস করি সে আসবে, নিশ্চয়ই আসবে। আমি আমারও তার জন্য অপেক্ষা করে থাকব। বলতে বলতে তার উচ্ছ্বসিত কান্না আর বাগ মানল না। আমি তাকিয়ে রইলাম অপলকে। অনেক পরে বললাম, কি হলো, কোথায় গেল? জানি না, মনে হয় কেউ তাকে সরিয়ে দিয়েছে, কেউ তাকে ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছে। পৃথিবী ধুলপাড় করে ফেলতে ইচ্ছা করে আমার। আর ওই ম্যানেজার, ওই নাইট ক্লাবের ম্যানেজার, কি জানি কেন তাকে খুন করার উত্থাপ ইচ্ছেতে আমি কোথাও পাগল হয়ে উঠি। তুমি কি তাকেই সন্দেহ করো? ওর ক্লাব ছেড়ে, ওর ব্যবসা ছাড়া আর কার কি ক্ষতি করেছে? কেউ তো আমার শত্রু ছিল না। মাদমোয়াজেলের কণ্ঠার কাজটা কেঁপে কেঁপে উঠছিল, ফুঁপিয়ে কান্নার দমকে। আমি আর কোনো কথা বললাম না। খুঁচিয়ে আগুন বাড়িয়ে লাভ নেই। ভারী মনে বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকে চুপ করে দাঁড়িয়ে রইলাম খোলা জানলার ধারে। এক ফালি নীল আকাশ ধরা দিল চোখে। একরাশি তারা ঝিকমিক করে উঠল। মনে মনে ভাবলাম, প্যারিস শহর থেকে এদেশের কতটুকু আমি জানতাম যদি না মাদমোয়াজেল গতির সঙ্গে আমার দেখা হতো। আর এই হাসি খুশি যখন তখন গান গেয়ে ওঠা সুন্দরী চপলা ফরাসিনীকে দেখেই বা আমি কি করে বুঝতাম তার বুকের তলায় কি আগুন জ্বলছে? যদি না কুখ্যাত মামাতপাড়া স্ট্রিপটিজে দেখতে যেতাম। সেই মুহূর্তে গতির সব দুঃখ আমার দুঃখ হয়ে বেদনাবিদ্ধ করলো আমাকে। আমার চোখে আকাশটা ঝাপসা হয়ে উঠল। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।